জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। হামলায় গুরুতর আহত নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে, তবে এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক জাহিদ রায়হান। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। এদিকে নুরুকে হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেছেন, কেন নুরুকে হামলা করা হলো, বাংলাদেশের কোনো মানুষই এই হামলা মেনে নিতে পারছে না। চিকিৎসকরা জানিয়েছে নাক, কান ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছে নূর, রক্তক্ষরণ হয়েছে মস্তিষ্কে। সকালে তাকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবার আইসিইউতে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতি ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রাশেদ খান। সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তবে যারা গতকাল হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঢাকা মেডিকেলে নুরুকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান তিনি। শুক্রবার রাতে বিজয়নগরে গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নুরুল সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়, যার মধ্যে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন ৩৩ জন নেতাকর্মী। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না, এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরুল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, এবং এদেশে এই ধরনের, আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, এই মুহূর্তে নুরুল হক নূরের শারীরিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে জানাবেন? আমরা যেটি এখানে দেখছি সেক্ষেত্রে আমরা নুরুল হক নূরের যারা চিকিৎসা সেবার সাথে যুক্ত তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছে নুরুল হক নূর জ্ঞান ফিরেছে তার, তবে তিনি শঙ্কামুক্ত নয় এখনও। তার মাথায় যেহেতু আঘাত পেয়েছে, মাথার হাড় ভেঙে গেছে, নাকের হাড় ভেঙে গেছে বলে তারা জানিয়েছেন, এবং সেই সাথে মাথায় রক্তক্ষরণের পর তার মাথায় পানি জমেছে এবং সেটি অপসারণ করার চেষ্টা চলছে। সেটি যদি বাড়ে সেক্ষেত্রে তার সেখানে ঝুঁকি আরও বাড়বে। এবং মেডিকেল বোর্ডের সাথে যুক্ত এমন একজন চিকিৎসক তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে তিনি একেবারে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। মাথায় আঘাত গুরুতর যেহেতু, সেক্ষেত্রে এটি যদি আরও বেশি হতো সেক্ষেত্রে তার কিন্তু আরও ঝুঁকি বাড়তো। এবং সেই সাথে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি এখানে এসেছেন, তিনি যেটি বলেছেন যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক থেকে সেই কথাটি জানিয়েছেন। এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আসতে দেখেছি। আমরা বিএনপির যিনি আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি যেটি বলেছেন বাংলাদেশে এমন একটি হামলা নুরুর মতো একজন নেতার উপরে সেটি অনাকাঙ্ক্ষিত। তারা এমন একটি দেশ গড়তে চান যেখানে এরকম হামলা ঘটবে না। এবং সেই সাথে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি যেটি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের অবস্থান যেহেতু পরিষ্কার করেনি তারা পদত্যাগ দাবি করেছেন। তার পাশাপাশি তারা 24 ঘন্টার মধ্যে যারা জড়িত ছিল এবং তারা বলছে যে কোনো উস্কানি ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপরে হামলা করেছে, তারা এটি তাদের দাবি তাদের বিচারের আওতায় আনার জন্য রাশেদ খান এই সংবাদ সম্মেলনে জানিয়েছে। তো পুতুল, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। ঢাকা মেডিকেল থেকে নুরুল হক নূরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।
নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতাকর্মীরা। চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। বিক্ষোভ থেকে গণ অধিকার ও এনসিপি নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। পুতুল, এই বিক্ষোভ সমাবেশ থেকে দুটো দাবি কিন্তু তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম যে দাবিটি তারা তুলে ধরছেন সেটি হলো গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অর্থাৎ ভিপি নূরের উপর হামলা হয়েছে, সেই হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় যে দাবিটি এখানে উঠছে সেটি হলো জাতীয় পার্টিকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর এই দুটি দাবিকে সামনে রেখেই 11:30টার পর থেকে আমরা দেখছি চট্টগ্রাম নগরীর ব্যস্ততম একটি সড়ক হচ্ছে ২ নম্বর গেট। এই এলাকাতে তারা অবরোধ শুরু করে, যেখানে চট্টলার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারেই মূলত এই বিক্ষোভ শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এনসিপি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আসছেন এখানে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন, ইউনাইটেড পিপলস পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে এবং তারা বলছে যে গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা সেটির সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে, পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এই অবরোধ চলাকালীন চট্টগ্রাম নগরীর এই ব্যস্ততম সড়কের চারপাশে কিন্তু যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে এবং টায়ার জ্বালিয়ে তারা তাদের প্রতিবাদ করছেন। আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে যে ভিপি নূর কেবল একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, তিনি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনে আমরা দেখেছি যে সে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে এরকম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে নেতৃত্ব দেওয়া নেতাকে যেহেতু হামলা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছেন এবং ফ্যাসিবাদকে যারা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করা হচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে। পুতুল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। ফেসবুকে দেয়া পোস্টে তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক রূপান্তরের অত্যন্ত সংবেদনশীল সময় অতিক্রম করছে দেশ। গণ অধিকারের নেতাকর্মীদের উপর হামলার মতো অস্থিতিশীল ঘটনা যেন আর না ছড়িয়ে পড়ে তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। তিনি লেখেন, গণতন্ত্র নিশ্চিত করতে আরও সংযম ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশকে অবশ্যই জনতার শাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নূরের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে একটি ভুয়া অডিও ছড়িয়ে পড়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, ভুয়া বা এআই সৃষ্ট অডিও এটি। 25 সেকেন্ডের ওই অডিও ক্লিপে তাকে ভিপি নূরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। অডিওটি এআই প্রযুক্তি বা অন্য কোনোভাবে বিকৃত কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কন্টেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর সহ শতাধিক নেতাকর্মীর উপরে হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার জাতীয় পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড, চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। সকাল 11:30টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে জেলা সদর থানার পাশে জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের 11তম গ্রেড সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মহাসমাবেশ। আর এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, সমাবেশ থেকে শিক্ষকরা কি বলছেন জানাবেন।
3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। তারা যেটি দাবি করছে যে আগামী 5 থেকে 10 থেকে 16 বছর যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে তাদের যে বেতন কাঠামো সেটা 11তম গ্রেডে তাদের এই বেতন কাঠামোকে উন্নীত করতে হবে। এবং আমি যদি আপনাদের এখান থেকে বলি যে কিছুক্ষণ আগেই এখান থেকে ঘোষণা এসেছে যে দুপুর 2টা নাগাদ তারা এখান থেকে একটি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদেরকে এসে নিয়ে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরও তারা যেটি জানিয়েছেন শুধুমাত্র এটা শুধুমাত্র তাদের 11তম বেতন যে গ্রেড যে বাস্তবায়ন করতে হবে তা না, এটি তাদের প্রাণের দাবি এবং তাদের এটা অধিকার। তারা খুব মানবতার জীবনযাপন করছেন বলেও জানিয়েছেন আমাদের। আপনারা শুনতে পেয়েছেন যে 11তম গ্রেডের যে তাদের যে বেতন যে দেওয়ার যে কথা সেটি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা বাস্তবায়ন করা না হয় তারা এই সমাবেশ থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে এই সমাবেশে আপনার জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, তারপরে এনসিপি এবং বিভিন্ন সংগঠন একত্রতা ঘোষণা করে এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা যেটি দাবি করছেন যে এখান থেকে তাদের যে 11তম বেতন কাঠামো সেটা বাস্তবায়ন করতে হবে অনতিবিলম্বে এবং তাদের যে দীর্ঘ যে প্রতীক্ষার একটি ফল তা এখান থেকে ঘোষণা করতে হবে এবং তারা একটি দল দুপুর 2টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পুতুল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের প্রচারণা চলছে। কেন্দ্রীয় সংসদে 25টি পদে মোট 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাকসু নির্বাচনের সব খবরাখবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, কেমন চলছে প্রচারণা এবং জাকসু নির্বাচনের প্রার্থীদের সবশেষ আমেজের খবর জানাবেন? পুতুল, 33 বছর কাটার পরেও কেউ কথা রাখে না এমন আক্ষেপ আমরা কবিতায় সাহিত্যে দেখেছি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা সেই আক্ষেপটি রাখতে চাননি। তারা 33 বছর পরে হলেও জাকসুর যে নির্বাচন সেটি আয়োজন করতে যাচ্ছেন। তবে যে বিষয়টি নির্বাচন শব্দের সঙ্গে খুব বেশি সমর্থক যে আমেজ কতটুকু আছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সেই নির্বাচনী আমেজ আমরা কিছুটা নিস্তেজ অবস্থায় দেখতে পেয়েছি এবং অনেকগুলো পদ, বিশেষ করে হল সংসদ পর্যায়ে প্রায় 60টির মতো পদ, সে সকল পদে কেউ প্রার্থিতা করছেন না। কিছু কিছু পদে এমন অনেকেই প্রার্থিতা করছেন যেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতে যাচ্ছেন। এই বিষয়টি যেমন ক্যাম্পাসে বেশ দৃশ্যমান, একই সঙ্গে কেউ এই অভিযোগটিও করছেন যেহেতু অনেক পদে প্রার্থিতা করা হচ্ছে না, কাজেই এই নির্বাচন কতটুকু উৎসবমুখর হবে, কতটুকু অন্তর্ভুক্তিমূলক হবে তেমন আক্ষেপ তারা করছেন। এবং ইতোমধ্যেই গতকাল থেকেই যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তখনই মনোমুগ্ধকর, তখনই প্রাণ চঞ্চল হয়ে ওঠে, বিশেষ করে শেষ বিকেলের পর থেকেই। এবং আজ যেহেতু শনিবার, কাজে শিক্ষার্থীরা যেমন তাদের আবাসিক হল এরিয়ার বাইরে বের হতে চাচ্ছেন না, বিকেলের পর থেকে প্রার্থীরাও ঠিক সেই সময়টি মেনেই তারা ভোটারদের কাছে যাবেন বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং সন্ধ্যার পরেই মূলত যে সকল প্যানেল ঘোষণা করা হয়েছে, সকল প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন হলে যে সকল পয়েন্টে, যে সকল কেন্দ্রে শিক্ষার্থীদের আনাগোনা, চায়ের আড্ডা, তর্ক বিতর্ক চলে, সেখানে গিয়েই মূলত জনসংযোগ কর্মসূচি, যেটা আমরা কালকেও দেখেছিলাম, আজকেও তেমনটি হওয়ার কথা রয়েছে। একটু আগেই মূলত বাম সমর্থিত একটি প্যানেলে আত্মপ্রকাশ করেছে। তারা অভিযোগ করছেন যে আসলে অনেকেই কেন প্রার্থিতা করছেন না, যদিও তারা নিজেরাই মাত্র 5টি পদে প্রার্থিতা করছেন। কাজেই এমন একটি প্রেক্ষাপট আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখছি। পুতুল, আমরা খোঁজখবর রাখছি, পরবর্তী বুলেটিনে আবারও চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কতটুকু উৎসবমুখর হতে যাচ্ছে সেই অনুসন্ধানী একটা খবর আমরা বের করার চেষ্টা করছি। পুতুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। চুক্তিতে ডাকাতি, জমি দখল, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রকিবুল হাসান ফ্রান্স সহ 6 জনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের ব্রিফিংয়ে আরও জানায়, আসামিদের কাছ থেকে 4টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড গুলি জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। জানিয়েছে, আসামিরা বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে
2টি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি রিভলভার সহ মোট 4টি বিদেশি আগ্নেয়াস্ত্র 10 রাউন্ড গুলি সহ 6 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। কন্ট্রাক্টের মাধ্যমে যে অপরাধগুলো হয়ে থাকে এই অপরাধ পরিচালনা করে আসছে। অধিকাংশ দেশের পণ্যে ট্রাম্প আরোপিত আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট। রায় বলা হয়েছে, এমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের আওতায় ট্রাম্প প্রশাসন যে শুল্ক নীতি গ্রহণ করেছে তা প্রচলিত আইনের পরিপন্থী। শুক্রবার 7 এবং 4 ব্যালটের ব্যবধানে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ফেডারেল সার্কিটের আপিল আদালত। তবে আগামী 14 অক্টোবর আগে আপিল কোর্টের এই রায় কার্যকর হবে না। রায় পুনর্বিবেচনা করতে এই সময়সীমার মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন বর্তমান ট্রাম্প প্রশাসন। এদিকে আপিল কোর্টের এই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেছেন এই রায়ে কিছুই বদলাবে না এবং বিভিন্ন দেশের পণ্যে আরোপিত শুল্ক কার্যকর থাকবে। খেলার খবর, এশিয়া কাপের আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 ফরম্যাট ক্রিকেটীয় লড়াই। সিলেটের ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। সাম্প্রতিক ফর্ম টাইগারদের এই সিরিজে কিছুটা এগিয়ে রাখলেও চ্যালেঞ্জ একেবারেই কম না। T20তে 2 দলের 5 দেখায় বাংলাদেশের হার মাত্র 1 ম্যাচে, সেটাও 2012 সালের বিশ্বকাপ প্রস্তুতির সময়। 1 যুগের বেশি সময় ধরে ডাচদের বিপক্ষে অজেয় টাইগাররা। যদিও হোবার্ট বা ধর্মশালার ম্যাচগুলোতে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচই উপহার দিয়েছেন ডাচরা। মহাদেশীয় আসরের আগে নিজেদের পরখ করে দেখার এটাই শেষ সুযোগ টিম বাংলাদেশের। শেষ করছি এখন জাতিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।